আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো চলেন এই ভিডিওতে কবির বলা গোয়াল ভরা গরু এবং গুলা ভরা ধান আদৌ কি বাংলায় ছিল কিনা এটি খুঁজে বের করার চেষ্টা করি। এই 1756 সালে যখন ইংরেজরা আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার শাসনভার গ্রহণ করলো, তারপর থেকে কি হয়েছে এটা সবাই আমরা জানি। ৭৬-এর মন্বন্তর প্লাস তাদের জমিদারি প্রথা বাংলার কৃষকদের মেরুদণ্ড ভেঙে ফেলেছিল। এখানে কোনো কৃষক দাবি করতে পারতো না যে এটা আমার জমি, শুধুমাত্র জমি ছিল কার? জমিদারের। তবু জমিদারেরও জমি ছিল না। বিভিন্ন কারণে যদি খাজনা সঠিকভাবে দিতে না পারতো তাহলে জমিদারি প্রথা চলে যেত। আমরা সূর্যাস্ত আইন সম্পর্কে সবাই জানি। তো এই সমস্ত রুলসের মাধ্যমে এটা খুব সহজেই বলা যায় এই 1756 সালের পর থেকে দুর্ভিক্ষ, জমিদারি প্রথা এবং অন্যান্য ইংরেজদের দ্বারা চাপিয়ে দেয়া বিভিন্ন প্রথার কারণে বাংলাদেশের কৃষকরা কখনোই সমৃদ্ধশালী অথবা গোয়াল ভরা গরুও ছিল না, গুলা ভরা ধানও ছিল না। আমরা বিভিন্ন সময় দেখি যে কৃষকদের গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল। হ্যাঁ, গোয়াল ভরা গরু ছিল। গরু যদি না থাকে হাল চাষ দেবে কেমন করে? তখন তো ট্র্যাক্টর ছিল না, পাওয়ার টিলারও ছিল না। আমার জন্ম হয় 2000 সালের দিকে। তারপরে জন্মের পর থেকে আমি দেখছি আমাদের ওখানে জমিতে সেচ দিত কি দিয়ে জানেন? টিউবওয়েল দিয়ে। তো এটা 2000 সালের কথা। বাংলাদেশে পাওয়ার টিলার আসলো কত সালে? এটা আপনারা সার্চ দিয়ে দেখেন। তো আগে গরু রাখতো কেন? লাঙল দিয়ে চাষ দেওয়ার জন্য। তখন পতিত জমি অনেক ছিল, চাষ করতে পারতো না। দেখা যায় 1 বিঘা ধান আবাদ করলে 30 থেকে 40 কেজি ধান হতো, মন না। আর এখন সেখানে ধান হয় 1 বিঘা কত? 20 মন, 25 মন, এমনকি ভালো যদি সেই বাম্পার হয় 27 মন, 28 মন, 30 মন পর্যন্ত হয়ে থাকে। তাহলে তো তখন তো দুর্ভিক্ষ হবেই। আবার দেখা যায় খাজনা দেওয়া লাগে। আপনি বীজ কিনেছেন, ধানের বীজ কিনেছেন, কীটনাশক কিনেছেন, ঋণ নিয়ে সেই টাকা পরিশোধ করতে না পারলে আপনার ধান নিয়ে যাবে, গরু নিয়ে যাবে। তো আপনি কখন 1756 সালের পরে কখনোই বাংলায় গোয়াল ভরা গরু ছিল না অথবা গোলা ভরা ধানও ছিল না। এই বিষয়টা আমাদের আরও ক্লিয়ার হয় রোকেয়া শাকত হোসেনের লেখা চাষার দুঃখ লেখনী থেকে। এখানে আমরা দেখেছিলাম রোকেয়া খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছে যে তৎকালীন চাষাদের কেমন দুঃখ ছিল। তিনি এমনভাবে সেটাকে উপস্থাপন করেছেন, তখন চাষার পাচায় জুটত না তেনা। এর মানে কি? তাদের কাপড় কেনার ছিল না, সামর্থ্য ছিল না। ওকে, এখন সেটা তো রোকেয়া বলেছে, আমি তো আর সেটা জানি না। তো আমার তো বাপ আছে, আমার বাপের জন্ম 1970 সালের দিকে। তো আমার বাপের কাছ থেকে আমি যখন শুনেছি তৎকালীনও খাবার তো ছিল না, গরু ছিল, চাষ করবে কি দিয়ে? আমার নানার কাছে শুনছি ভাত নাই, খুব কষ্ট করে থাকতো। আমার বাপের কাছ থেকে শুনছি ধান নাই, খুব কষ্ট করে থাকতো। খাইতো কি? কদম। খাইতো কি? লাউ। খাইতো কি? কলা সিদ্ধ করে, ডাল সিদ্ধ করে, কারণ ভাত ছিল না। এখন কেউ যদি মনে করেন ওই যে জমিদারি প্রথার যখন কথা বললাম আমি, এক জমিদারি পুরো বাংলাদেশের অথবা পুরো বাংলার কৃষকদের সত্তা বহন করে, তাহলে কিন্তু আপনি ডবল করবেন। কৃষক সেপারেটলি, প্রত্যেকজন কৃষক। জমিদারকে যদি আপনি কৃষক বলেন তাহলে কিন্তু হবে না। সে সম্পূর্ণ জমির মালিক, তার অনেক গরু আছে, অনেক কিছু আছে, কিন্তু সে বাংলার পরিচয় কিন্তু বহন করতে পারে না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা 1756 সালের আগে যাই। সর্বপ্রথম যখন ইউরোপীয়রা ভারতবর্ষ আবিষ্কার করেন তখন তারা কি বলেছিল? বাংলা সমৃদ্ধ একটি জাতি। এটা কিন্তু তারা বলেছিল। এর মানেটা কি জানেন? এর মানে কৃষক সমৃদ্ধ ছিল না। সমৃদ্ধ ছিল কারা? সমৃদ্ধ ছিল তৎকালীন শাসকরা। তখন তো রাজারা ছিল, এবং তখন কি জানেন? ছোট ছোট পাঠ করে শাসন করা হতো। এ ধরনের বাংলাকেই ভাগ করছে 20, 25, 30 ভাগে। এইভাবে ভাগ করে তারা কি শাসন করত। কৃষকরা ওই সময় ছিল অবহেলিত, কারণ কৃষকদের কৃষিপণ্য উৎপাদন করে তৎকালীন যে আঞ্চলিক যে রাজা ছিল তাদেরকে দেওয়া লাগতো, আবার ফির কেন্দ্র যে রাজা ছিল তাদেরকে দেওয়া লাগতো। অনেকভাবে খাজনা এই রাজারা আদায় করে থাকতো। এর ফলে কি হতো? যেগুলো প্রান্তিক কৃষক থাকতো তাদের কোনো কিছুই থাকতো না, খাজনা দিতেই চলে যেত। এই সময় কখনোই সাধারণ কৃষকরা সমৃদ্ধ ছিল না। তখনও ওই দেখা যায় 1 বিঘাতে 10 কেজি, 20 কেজি, 30 কেজি ধান হতো। এটা দেখে চলবে? আর তৎকালীন তো মডার্ন ইকুইপমেন্ট না থাকার কারণে জমির পর জমি পড়ে থাকতো, জঙ্গলের পর জঙ্গল, কিন্তু আবাদ হতো না জমিতেও। ওই জন্য জমিতেও মানুষ কি চাষ করতো না। তো এটাই ছিল প্রকৃত বাংলার অবস্থা। আর যে সমস্ত কবি এবং লেখকেরা বলে থাকে বাংলায় নাকি গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, এগুলো আসলেই একদমই সত্যি নয়। এটা ওই যে কবির চোখে বেশি বেশি বলে, ওই বেশি বেশি বলছে। আবার ফির সব লেখকের রাইটিং স্টাইল দিয়ে যদি আপনি বলেন যে এটাই বাংলার অবস্থা, তাহলে কিন্তু হবে না। আপনি রবীন্দ্রনাথের লেখা দিয়ে বাংলার অবস্থা ঠিক চিত্রায়িত করতে পারবেন না। রবীন্দ্রনাথ তার একটা কবিতায় বলেছিল সে চাষা, মুসি অথবা সমাজের যারা নিম্ন স্তরে বসবাস করে তাদের সঙ্গে মিশতে, কারণ তাদের মধ্যে এবং তার মধ্যে একটা বিভেদ ছিল। কি বিভেদ? তারা জমিদার পরিবারের সন্তান ছিল। তো রবীন্দ্রনাথের লেখা দিয়ে যদি আমি পুরো বাংলার পরিস্থিতি বিচার করি তাহলে কিন্তু ভুল হবে। রবীন্দ্রনাথ সমৃদ্ধ ছিল কারণ তারা জমিদার ছিল।
অতএব আমি বলতে পারি বাংলায় কখনোই গোলা ভরা ধান এবং গোয়াল ভরা গরু ছিল না। বাংলার ইতিহাস কষ্টের ইতিহাস। কিন্তু আজকে যাই হোক অবস্থাটা একটু ভালো হয়েছে। আমরা আশা করি, দোয়া করি বাংলার পরিস্থিতি আরও ভালো হোক, বাংলাদেশের মানুষ সুখে বসবাস করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।